जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজি শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আজ রামকৃষ্ণ সারদা মিশন এন্টালি আয়োজিত স্বামী বিজ্ঞানানন্দ স্মারক বক্তৃতা, এই বক্তৃতার অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমরা আজ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের জীবন অনুধ্যান করব। শ্রী শ্রী ঠাকুর তার মায়ের পূজার জন্য স্বর্গ থেকে যে পারিজাত ফুলগুলিকে সঙ্গে এনেছিলেন তাদের অন্যতম হলেন স্বামী বিজ্ঞানানন্দজি। মহারাজের পূর্ব নাম হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। তার পিতা ছিলেন শ্রী তারকনাথ চট্টোপাধ্যায় ও মাতা নকুলেশ্বরী দেবী। মহারাজ 1868 খ্রিস্টাব্দের 30শে অক্টোবর শুক্রবার বৈকুণ্ঠ চতুর্দশী তিথিতে এটুয়াতে জন্মগ্রহণ করেছিলেন। তাদের আদি নিবাস ছিল বেলঘরিয়ায়, কিন্তু হরিপ্রসন্নের পিতা ইংরেজ সরকারের অধীনে চাকরি করতেন, সেই জন্য তাকে চাকরির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় থাকতে হতো। যে সময় মহারাজ জন্মগ্রহণ করেছিলেন সে সময় উনি এটুয়াতে ছিলেন। তাই তার পড়াশোনা শুরু হয়েছিল পিতার কাছে থেকে শৈশবে কাশীতে। তবে তারা 1879 খ্রিস্টাব্দে বেলঘরিয়ায় ফিরে আসেন এবং সেখান থেকেই তার পড়াশোনা শুরু হয়। প্রথমে তিনি হেয়ার স্কুলে ভর্তি হন, সেখান থেকে প্রবেশিকা পরীক্ষায় 1882 খ্রিস্টাব্দে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। মহারাজ ছিলেন খুব মেধাবী। এরপর 1885 খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সেই প্রথম বিভাগে FA পাশ করেন। BA পড়তে পাটনায় যান এবং পুনা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেছিলেন। ঠাকুরের কাছে তার মহারাজ তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেছিলেন তিনি ঠাকুরকে প্রথম দর্শন করেছিলেন যখন তার 7 বছর বয়স। সেই জন্য প্রথম দর্শন হিসাবে যেটা আমার স্মৃতিতে খুব বেশি নেই, তাও উনি বলেছিলেন যে উনি একদিন বিকালবেলা খেলছেন, খেলার এক সাথী এসে বললেন যে মণিমল্লিকের বাড়িতে ঠাকুর এসেছেন, পরমহংস মহাশয় এসেছেন, দেখতে যাবে কিনা ওদের জিজ্ঞেস করলেন। তো তখন তারা কিছুই জানেন না পরমহংস কি, কিন্তু সন্ন্যাসী তো সেই একটা কৌতূহল বসে তারা দেখতে দিলেন। ঠাকুর এসে গিয়েছিলেন সে সময় বেলঘরিয়াতে কেশব সেনকে দেখতে। সেদিন ওইটুকুই শুধু মনে আছে। তার দ্বিতীয় দর্শন ঠাকুরকে হয়েছিল যখন তিনি ক্লাস 9 কি 10-এ পড়েন। ওই সময় সেই বেলঘরিয়াতে ঠাকুর দেওয়ান গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন। তবে এই দর্শন তার মনে যথেষ্ট রেখাপাত করেছিল। তিনি বলছেন যে দেওয়ানদের বাড়িতে গিয়ে দেখলুম যে পরমহংস মহাশয় দাঁড়িয়ে আছে আর একজন তাকে ধরে আছে, কিন্তু তার মুখের ভাব এত অদ্ভুত, এত আনন্দময় যে আনন্দে যেন ফুটি ফেটে গেলে যেমন হয় সেরকম মুখের ভাব যেন আর ধরছে না, বাইরে তার কোনো হুঁশ নেই। আর আরেকটা দর্শনও তার সেদিন হয়েছিল, অপর সাথীরা কিন্তু কেউ বুঝতে পারেনি সে অদ্ভুত দর্শনের কথা। তিনি বলছেন যে তিনি দেখেছিলেন যে ঠাকুরের মেরুদণ্ড নিচ থেকে মাথা পর্যন্ত একটা মোটা দড়ির আকার নিয়েছে, আর মাথার দিকে যে শক্তিটা উঠেছে তা যেন সাপের মতো ফনা বিস্তার করে আনন্দে হেলছে দুলছে। এই দর্শন তার যখন হয়েছিল আমাদের মনে রাখতে হবে তার কিন্তু মাত্র 14 বছর বয়স। তার ছিল আশ্চর্য পর্যবেক্ষণ শক্তি, আর বলা যেতে পারে কতটা দিব্য অনুভূতি। এই অনুভূতি প্রসঙ্গে আরেকটি ঘটনাও এখানে বলা যেতে পারে। সেটি এরকম যে বেলঘরিয়াতে একদিন তার বাড়ির কাছে একটা বাঁশ ঝাড়ের কাছে হঠাৎ গুলির শব্দ শুনলেন তিনি। সেখানে গিয়ে দেখছেন যে গুলিবিদ্ধ হয়ে একটি হনুমান মাটিতে শুয়ে আছে। তিনি কাছে গিয়ে দেখছেন যে হনুমানটি মৃতপ্রায় হয়ে তার মৃত্যুর সময় আসন্ন।
কিন্তু তার অদ্ভুত একটা দর্শন হলো যে তার মনে হলো ঠিক যেন হনুমানটি হাত জোর করে রাম নাম উচ্চারণ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার জানা ছিল যে তিনি শুনেছিলেন যে হনুমান রাম নাম করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ শেষ সময় রাম নাম করে। সেটাই তার এই অনুভূতির মধ্যে দিয়ে, তার এই দর্শনের মধ্যে দিয়ে তাকে সেটা আরো বেশি করে তিনি জানতে পারলেন। এরপর কিন্তু ঠাকুরের সঙ্গে তার খুব বেশি যোগাযোগ হয়নি। আবার তার সঙ্গে যোগাযোগ হয়েছিল ঠাকুরের, তিনি যখন এফএ পড়ছেন সেন্ট জেভিয়ার্স কলেজে। ওই সময় তার সহপাঠী ছিলেন শারদানন্দ মহারাজ আর বরদা পাল। এরা একদিন ঠিক করলেন, তারা যখন সেকেন্ড ইয়ারে পড়ে, যে একদিন ঠিক করলেন দক্ষিণেশ্বরে গিয়ে পরমহংস মহাশয়কে দর্শন করবেন। সেই চিন্তাতে একদিন নৌকা যোগে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। কিন্তু এসে শুনলেন সেদিন ঠাকুরকে যখন প্রণাম করে উঠলেন, তখন শুনলেন যে ঠাকুর এক্ষুনি কলকাতায় মণি মল্লিকের বাড়িতে যাবেন। তো তাদের তো ঠাকুরের দর্শন করতে খুব ইচ্ছা হয়েছিল, ঠাকুরের সঙ্গ করার খুব ইচ্ছে। তো সেইটা শুনে পাশের বাবুরাম মহারাজ ছিলেন, তখন তারা তার নাম জানতেন না, তিনি যে বাড়িতে ঠাকুর যাচ্ছেন মণি মল্লিকের বাড়ি, সেই বাড়ির ঠিকানা বলে দিলেন। তো সেখানে তারা যেতে রাজি হলেন। তারা সঙ্গে সঙ্গে ঠাকুরের সঙ্গে সঙ্গে প্রায় নৌকা যোগে বেরিয়ে পড়লেন এবং সিঁদুরিয়াপট্টিতে, কলকাতার সিঁদুরিয়াপট্টিতে এসে সেই বাড়িতে উপস্থিত হলেন। সেখানে প্রায় বিকেল 4টের সময় তারা গেলেন। ঠাকুরের লীলা বিলাস করলেন, ঠাকুরের সঙ্গে ঠাকুরের লীলা বিলাস দর্শন করে তৃপ্ত হয়ে বেশ রাত্রে বাড়ি ফিরলেন। তো জননী স্বাভাবিকভাবে খুব চিন্তিত ছিলেন, বা জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছিলেন। তো মহারাজ ছিলেন খুব সত্যবাদী, সবসময় সত্য কথা বলতে পছন্দ করতেন এবং পরবর্তীকালেও আমাদের ভক্তদের উপদেশ দিয়েছিলেন যে সদা সত্য কথা বলবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যে প্রথম ভাগ বইটা আছে, তাতে যে কথাগুলি বলা হয়েছে সেগুলো, প্রথম পাতায় যে কথাগুলি বলা হয়েছে সেগুলো যদি আমরা আচরণ করি তাকেই ধর্ম জীবনযাপন করা যাবে। সেগুলো কি না, সদা সত্য কথা বলবে, আর না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়। সেই তার সত্যবাদিতা আমরা ছোট বয়স থেকেই দেখি। তো মা যখন জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছিলেন, তিনি কিন্তু সত্য কথাই বললেন। জানেন যে মা খুব একটা পছন্দ করেন না এই পরমহংস মহাশয়কে। তো যখন বললেন যে তিনি সেখানে গিয়েছিলেন, শুনে বলছেন সেই পাগলা বামুনটার কাছে গিয়েছিলেন, যে নাকি 350 ছেলের মাথা গরম করে দিয়েছে। মহারাজ শুনলেন এবং পরবর্তীকালে বলেছিলেন যে কথা প্রসঙ্গে যে হ্যাঁ, মাথা গরমই বটে, এখনো মাথা গরম হয়ে আছে। তবে মাতৃ আজ্ঞা পালন করে যে তিনি ঠাকুরের কাছে যেতেন না তা কিন্তু নয়। মাঝে মাঝে এরপর থেকে তিনি দক্ষিণেশ্বরে এসে ঠাকুরকে দর্শন করতেন এবং কখনো কখনো রাত্রিবাসও করতেন সেখানে। এরকম একদিনের ঘটনা মহারাজ বলছেন যে একদিন অনেক ভক্ত একসঙ্গে ঠাকুরের দক্ষিণেশ্বরে ঘরে বসে আছে, ঠাকুর ছোট খাটটিতে বসে তাদের সঙ্গে ভগবত প্রসঙ্গ করছেন। সবাই মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মহারাজ একেবারে আকৃষ্ট। হঠাৎ তার খেয়াল হলো ঠাকুরের কথা থেমে গেছে, ভক্তেরা আস্তে আস্তে সবাই চলে গেছে, যে যার বাড়িতে চলে গেছে। মহারাজ নিজেও তখন আস্তে আস্তে উঠে তার ঠাকুরের কাছ থেকে বিদায় নেবেন বলে তাকে প্রণাম করতে যাচ্ছেন। দেখছেন ঠাকুর মৃদু মৃদু হাসছেন। তো তাকে তিনি কাছে যেতেই প্রণাম করতে বললেন, তুই কুস্তি লড়তে পারিস, আমার সঙ্গে লড়তে পারবি, লড় তো দেখি এক হাত। তো হরিপ্রসন্ন মহারাজ তখন কিন্তু নিয়মিত দণ্ড বৈঠক করতেন, আর তিনি জানতেন যে এটা কুস্তি লড়া, দণ্ড বৈঠক করা এগুলো সব যুবকদেরই কাজ, এবং তিনি যথেষ্ট পালবান ছিলেন। ভাবছেন যে ভালো রে ভালো, এ কিরকম সাধু দেখতে এলাম যে নাকি আমাকে বলছেন কুস্তি লড়তে। তো এটা চিন্তা করতে করতে দেখলেন কিন্তু ঠাকুর তাল ঠুকতে ঠুকতে তার দিকে এগিয়ে আসেন।
অগত্যা তিনি আর কি করবেন, তিনিও তার ঠাকুরের দিকে কুস্তি লড়ার জন্য এগিয়ে গেলেন। তো প্রথমে ঠাকুরের দুই হাত মহারাজের দুই হাতের সঙ্গে একত্রিত হয়েছে। তো একটু পরেই দেখা গেল যা অবধারিত যে হরিপ্রসন্ন ঠাকুরকে দেওয়ালের দিকে ঠেসে দিয়েছে, দুটি হাতে একসঙ্গে। তার হাত কিন্তু ঠাকুরের হাতের সঙ্গে যুক্তই আছে, আর দেখছেন ঠাকুরের মুখে মৃদু মৃদু হাসি। তো হঠাৎ কি হলো, তিনি অনুভব করলেন যে একটা ঠাকুরের কাছ থেকে তার হাতের মধ্যে দিয়ে একটা সূক্ষ্ম অনুভূতি তার হতে থাকলো, একটা শিরশির করে একটা শক্তি যেন ইলেকট্রিক কারেন্টের মতো তার শরীরের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। তিনি আস্তে আস্তে তার শরীর অবশ হয়ে গেল, আর তিনি ক্রমশ এড়িয়ে পড়তে থাকলেন। কিন্তু তার আনন্দ খুব হচ্ছিল তখন। তো কিছুক্ষণ পর ঠাকুর তাকে আবার স্বাভাবিক করে বসিয়ে টসিয়ে তাকে গায়ে মাথায় হাত দিয়ে তারপর বলছেন, কি জিতেছিস তো বলে হাসতে লাগলেন। আর তার পিঠে মৃদু চাপড় দিয়ে বললেন, মাঝে মাঝে এখানে আসবেন, একবার আসলে কি হয়। এই প্রসঙ্গে মনে আছে মহারাজ পরে শুনেছিলেন যে গোলাপ মা ইত্যাদি মুখী এই প্রসঙ্গটা মহারাজ শুনেছিলেন, যে তিনি বলেছিলেন যে ও জাম্বুবানের অংশ, জ্যোতির্বিদ, ঘর বাড়ি বানাতে ভালোবাসে, অঙ্ক কষতেও ভালোবাসে, কৃষ্ণের সঙ্গে মল্লযুদ্ধ করেছিল, ও কি কম। এটা যেন একটা সেই দাপর যুগে অভিনীত একটা লীলার, একটা নাটকের পুনরাভিনয় হয়ে গেল। কারণ হরিপ্রসন্ন যখন প্রথম ঠাকুরের মুখে শুনেছিলেন যে রাম, যে কৃষ্ণ, সেই এই শরীরে রামকৃষ্ণ, তো সেদিন তার মনে হয়েছিল যে লোকটি একটু আবল তাবল বটে বটে, কিন্তু ভালো, লোকটি ভালো সরল, কিন্তু বিশ্বাস হয়নি। এই দুটো ঘটনাই যেন একে অপরের পরিপূরক। সেই জাম্বুবানের অংশে যিনি এসেছেন, তার সঙ্গে সেই যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ, তার মল্লযুদ্ধ হল। কারণ তিনি তো তার লীলা খেলার জন্যই তো এদের নিয়ে এসেছেন, তার কাজ করাবেন বলে এনেছেন। প্রত্যেক যুগে যুগেই তিনি এদের সঙ্গে নিয়ে আসেন, যাকে যখন যেমন ভাবে দরকার হয়। এরকম প্রায় ঠাকুরের কাছে আসতেন। তবে হরিপ্রসন্ন ছিলেন স্পষ্টবাদী, মাঝে অনেক দিন আসেননি। ঠাকুরের এরকম ছিল যে যদি যুবকেরা মাঝে মাঝে না আসতেন অনেকদিন, তো পাশাপাশি তাদের সহপাঠীদের দিয়ে খবর পাঠাতেন। তো এরকম শরৎ মহারাজকে দিয়ে খবর পাঠিয়েছেন, ও আসছে না কেন, ওকে আসতে বল। বারবার জিজ্ঞাসিত হওয়ায় একদিন হরিপ্রসন্ন এসেছেন। তো আসতেই বলছেন, কি রে তুই অনেকদিন আসিস না যে, তোকে বারবার ডেকে পাঠাচ্ছি তাও আসছিস না। অকপটে উত্তর দিলেন, আসতে ভালো লাগে না তাই আসি না। ঠাকুর কিন্তু রাগ করলেন না, হাসলেন। তো ধ্যান ট্যান করিস তো? না, ধ্যান হয় না। ধ্যান হয় না, সে কি এদিকে আয় তো বলে ঠাকুর তাকে সেদিন তার জিহ্বাতে কিছু একটা লিখে দিলেন এবং তাকে স্পর্শ করে বললেন, যাও গিয়ে পঞ্চবটিতে ধ্যান করে এসো। সে পঞ্চবটি অব্দি তার যেতে পা সরছে না, পা শরীর অবসর যাচ্ছে। কোন রকমে আস্তে আস্তে তিনি সেখানে গিয়ে ধ্যানে বসলেন এবং গভীর ধ্যানে মগ্ন হলেন। এটাই বোধহয় তার দীক্ষা। ঠাকুর তো অনেকভাবেই অনেককে দীক্ষা দিয়েছেন, শক্তি সঞ্চার করেছেন, এভাবেই তার বোধহয় দীক্ষা হলো। সেদিনের সেই গভীর ধ্যান থেকে যখন উনি স্বাভাবিক জীবনে ফিরে এলেন, জগতে যখন ফিরলেন, তখন দেখছেন ঠাকুর তার গায়ে হাত বুলাচ্ছেন। হরিপ্রসন্ন ঠাকুরকে স্থূল দেহের শেষ দর্শন করেছিলেন দক্ষিণেশ্বরে এক রাত্রে। তখন ঠাকুরের অসুখের প্রথম অবস্থা। তারপর তিনি বাঁকিপুরে পড়তে চলে যান। সেখানে তিনি ঠাকুরের লীলা সংবরণের সংবাদ পান। যেদিন বাঁকিপুরে পৌঁছাবে তার আগের দিন তিনি হঠাৎ রাত্রে দেখলেন তার সামনে ঠাকুর সশরীরে দণ্ডায়মান।
প্রথমে তিনি কিছু বুঝতে পারলেন না একটা ব্যাপারটা কি, একটা আমলও দিলেন না। কিন্তু পরদিন সকালবেলা সংবাদপত্রে সবিস্তারে তার শরীর ত্যাগের সংবাদ পেলেন। এই প্রসঙ্গে আরেকটি ঘটনাও মহারাজের জীবনে হয়েছিল, যে স্বামীজির যখন শরীর যায় দেহত্যাগের সময় তিনি অনুরূপ তারও সেই ক্ষেত্রেও তার অনুরূপ দর্শন হয়েছিল। কি দেখেছিলেন? তিনি সেই সময় স্বামীজি যখন শরীর ত্যাগ করেছিলেন, শরীর ত্যাগ করলেন, সেই সময় মহারাজ এলাহাবাদে ব্রহ্মবাদন ক্লাবে সাধন ভজন করছিলেন। সেই সময় সেদিন ঠাকুর ঘরে ধ্যানের সময় দেখলেন যে স্বামীজি ঠাকুরের কোলে উপবিষ্ট। দেখে ভাবলেন এ আবার কি? যথাসময়ে খবর এলো বেলুর মঠ থেকে স্বামীজি মহাসমাধিতে লীন হয়েছেন। হরিপ্রসন্ন বিএ পাশ করে পুনায় গিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং পড়তে। এই ঠাকুর বলেছেন না ঘর বাড়ি তৈরি করতে ভালোবাসে, সেই হিসাবে দেখুন সেই কথাটা অনুযায়ী উনি শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেন। পুনাতে সেই সময় পড়ছে, তো তার পাশ করার কথা ছিল 1891 খ্রিস্টাব্দে। সেখানে তার জীবনের একটি ঘটনাতে আমরা তাকে অন্যরূপে দেখতে পাই। তার মানবিক দিকটা, তিনি কতটা বন্ধু বৎসল, কত দয়াল, সেটা তার দেখতে পাওয়া যায়। সেই সময় নিয়ম ছিল পুনা কলেজে যে ফাইনাল ইয়ারে যে ফার্স্ট অথবা সেকেন্ড হবে তারা দুজনেই সরকারি চাকরি পাবেন। যে বছর তাদের পরীক্ষা দেওয়ার কথা সে বছর মহারাজ হরিপ্রসন্নেরই একজন বন্ধু ছিলেন, তিনি যথেষ্ট গরিব, মেধাবী হওয়া সত্ত্বেও হয়তো মহারাজের মনে হয়েছিল যে উনি পরীক্ষা দিলে এ হয়তো প্রথম অথবা দ্বিতীয়, প্রথম তো হতে পারবে না, দ্বিতীয় হতে পারবে না, ওই জন্য উনি চিন্তা করে সে বছর পরীক্ষা দিলেন না। যদিও সেই বন্ধুটি সেবার প্রথম অথবা দ্বিতীয় কোন স্থানে উনি অধিকার করতে পারেননি, তা সত্ত্বেও সারা জীবন কিন্তু উনি এই ঘটনার কথা মনে রেখে গেছেন। পরের বছর 92 সালে উনি পরীক্ষা দিলেন, কিন্তু হলেন দ্বিতীয়। সেটার জন্য তার পিছনে একটা অন্য কারণ ছিল। তিনি যথেষ্ট মেধাবী ছিলেন। কোনো একটা বিষয় নৃতত্ত্বের যিনি পড়াতেন, যে অধ্যাপক পড়াতেন, তিনি ছিলেন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী। তিনি একদিন পড়াতে পড়াতে ভারতীয় সভ্যতা সংস্কৃতি সম্বন্ধে যথেষ্ট বাজে বাজে কথা বলছিলেন। তো সেটা শুনে মহারাজ তীব্র ভাষায় প্রতিবাদ করেছিলেন। কখনো কোমল, কখনো কঠোর, এই ছিল মহাপুরুষদের চরিত্রের এই গুণগুলো আমরা দেখতে পাই। এই কঠোর স্বভাবে উনি প্রতিবাদ করে উঠলেন, অন্যায় প্রতিবাদ করলেন উনি। সেই সময় কিন্তু সেই পাদ্রী প্রফেসর কিন্তু কিছু বললেন না, শোধ তুললেন পরীক্ষার খাতায়। 2 নম্বর উনি কম পেলেন মৌখিক পরীক্ষায়, যার ফলে তাকে দ্বিতীয় স্থান পেতে হলো। তবে উনি 1893 খ্রিস্টাব্দের প্রথম দিকে গাজীপুরে প্রথম ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট নয় ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজে নিযুক্ত হন। যখন গাজীপুরে ছিলেন তখন বেশ কয়েকবার পাওহারি বাবাকে তার দর্শন করতে সুযোগ এসেছিল, দর্শন করার। গাজীপুর ছাড়াও তিনি বেশ কিছুদিন বেশ কয়েকটা উত্তরপ্রদেশের কয়েকটি শহরে, যেমন এটোয়া, বুলন্দশহর, মিরাট এবং মধ্যপ্রদেশের কয়েকটি স্থানে কার্য উপলক্ষে অবস্থান করেছিলেন। কিন্তু তিনি যখন যেখানেই থাকতেন না কেন গুরু ভ্রাতাদের সঙ্গে তার যথেষ্ট যোগাযোগ থাকত। সুবোধানন্দ মহারাজের কাছে মঠের আর্থিক অবস্থার কথা জানতে পেরে যতদিন উনি চাকরিতে ছিলেন ততদিন মাসিক 60 টাকা করে মঠে পাঠাতেন। এরপর এছাড়াও যখন যেখানে গুরু ভাইরা তীর্থ করতে গিয়ে অসুস্থ হয়েছেন, তার কাছাকাছি যদি থাকতেন তিনি সেখানে তাদের নিয়ে এসে বাড়িতে এনে তাদের চিকিৎসা করে পথ্যাদি দিয়ে সুস্থ করে আবার তপস্যা স্থানে পাঠিয়ে দিতেন। এই যোগাযোগ থাকার ফলে তার মনের মধ্যে কিন্তু বৈরাগ্য চিরকাল অটুট ছিল, যার ফলে উনি 1897 সালে চাকরিতে ইস্তফা দিয়ে প্রথমে আলমবাজার মঠে এসে উপস্থিত হন। তখন তিনি সেখানে
একটা সাধারণ ব্রহ্মচারীর মতো, একেবারে নভিসের মতো তিনি সেখানে থাকতেন। যিনি ঠাকুরের সঙ্গ করেছেন, ঠাকুরের সঙ্গে মল্লযুদ্ধ করেছেন, সে সমস্ত কিন্তু সব কিছু ভুলে একজন নবাগতের মতো উনি জীবনযাপন করতেন। এরপর স্বামীজির নির্দেশে 1899 সালে তিনি ঠাকুরের ছবির সামনে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তখন তার নাম হয়েছিল স্বামী বিজ্ঞানানন্দ। স্বামী বিজ্ঞানানন্দজি যখন ঠাকুরের সংস্পর্শে এসেছিলেন, তখন তিনি তার অন্যান্য গুরুভ্রাতাদের মতো শ্রী শ্রী মাকে দর্শন করেননি। তার যখন রাত্রে থাকতেন তখন হয়তো তার খাবার নহবত থেকে মায়ের কাছ থেকে আসতো, কিন্তু কখনো কৌতূহলও অনুভব করেননি মায়ের সম্বন্ধে। তবে তিনি মাকে সেই জন্য তার মায়ের ব্যাপারে কোনো জিজ্ঞাসাও কখনো জাগেনি মনের মধ্যে। আলমবাজার মঠ থেকে যখন সাময়িকভাবে নীলাম্বর বাবুর বাগানে মঠ এসেছিল, সে সময় একদিন মা সেখানে এসেছিলেন। সৃষ্টিমা সেখানে আলমবাজার মঠ থেকে, যখন নীলাম্বর বাবুর মঠ বাবুর বাড়িতে যখন মঠ, সেই সময় একদিন মা এসেছিলেন সেই মঠে। তো আমরা অনুমান করতে পারি যে অন্যান্য সাধক ব্রহ্মচারীদের সঙ্গে বিজ্ঞান মহারাজও মাকে দর্শন করতে গিয়েছিলেন এবং প্রণাম করে এসেছিলেন। এর বেশি কিন্তু আর কিছু তার মনে জাগেনি। তবে পরে স্বামীজির কৃপায় তিনি শ্রী শ্রী মায়ের স্বরূপ বুঝতে পেরেছিলেন এবং তার মানসিকতার পরিবর্তন ঘটেছিল। কিরকম ভাবে না, একবার মহারাজ বলছেন যে একবার সবাই মিলে মাকে প্রণাম করতে গেছে বলরাম বাবুর বাড়িতে। তো স্বামীজি জিজ্ঞেস করছেন, পেশন তুমি মাকে প্রণাম করেছো? তো বলছেন না, আমি যাইনি। তো যাও প্রণাম করে এসো। এই কথা বলাতে মহারাজ মনে মনে ভাবছেন যাই ঠিক করে একটা প্রণাম করে চলে আসি। কখনো কল্পনাতেও ওনার আসেনি যে স্বামীজি ওনার পিছন পিছন আসছেন। স্বামীজিও তো অন্তর্যামী, তিনিও জানেন তার পেছনের মনোভাব। তাই যেই মুহূর্তে প্রণাম করে উঠছেন তিনি বলছেন, ও কি মাকে কি ওরম ভাবে প্রণাম করতে হয়? তিনি যে সাক্ষাৎ জগদম্বা, যাও সাষ্টাঙ্গে প্রণাম করো বলে তিনি নিজে সাষ্টাঙ্গে প্রণাম করে মাকে কিভাবে প্রণাম করতে হয় সেটা শিখিয়ে দিলেন। এরপর থেকে তিনি জেনেছিলেন এবং সঙ্গে সঙ্গে অনুভব করেছিলেন মা শুধু গুরুপত্নী নন, সাক্ষাৎ ভগবতী। তাকে জগদম্বা জ্ঞানে তিনি তখন থেকে তার হৃদয়ে স্থান দিয়েছিলেন। এ প্রসঙ্গে মহারাজের আরেকটি স্মৃতিচারক ঘটনাটি এরূপ, 1912 অথবা 13 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় মা ওপরে দোতলায় আছেন। তো মহারাজ অন্যান্য সব দর্শনার্থীদের সঙ্গে তাকে প্রণাম করবার জন্য একতলায় অপেক্ষা করছেন। যথাসময়ে প্রণামের ডাক এলো, মহারাজের প্রণামের ডাক এলো। তিনি বলছেন যে ওপরে উঠবার জন্য একটি একটি করে সিঁড়ি উঠছেন, বলছেন একটি একটি করে ধাপ উঠছি, আর অন্তরে একটি একটি করে পদ্ম ফুটে উঠছে। পরমানন্দে গোটা দেহ মন যেন ভরে উঠল। প্রণাম করবার আগেই, মাকে গিয়ে প্রণাম করবার আগেই তার দেহ মন আনন্দে ভরে উঠল। তিনি অভিভূত হয়ে গেলেন। তাই তিনি ভবের খেলা সাঙ্গ করবার আগে ভক্ত গোষ্ঠীর কাছে বিজ্ঞান মহারাজ সৃষ্টি মায়ের মহিমা খুব বলতেন। ঠাকুর খুব কড়া মাস্টার, সহজে ছাড়তে চান না, বড় শক্ত টেস্ট করিয়ে নেন। তবে মা খানিকটা করিয়ে নেন বটে, তবে মোটের উপর তোমাদের বলছি মায়ের অপার দয়া, শীঘ্র শীঘ্র বস্তু দেন। তাই তোমরা মাকে খুব করে ধরো, খুব ডাকো, কেঁদে কেঁদে মাকে ডাকো, দেখবে ঠিক সাড়া পাবে। আরো বলতেন, ঠাকুরের নামের চাইতে মায়ের নামে আমি বেশি বল পাই। তাঁর কথায়
মানে মহারাজের কথা অনুযায়ী ঠাকুর চৈতন্য স্বরূপ আর মা চিন্তা স্বরূপিনী। তিনি ঠাকুর ও মাকে অভেদ দৃষ্টিতে দেখবার জন্য উপদেশ দিয়ে গেছেন আমাদের। বিজ্ঞানানন্দ মহারাজ মঠে যোগদানের পর খুব বেশি দিন কিন্তু স্বামীজিকে পাননি, তবে যতটুকু পেয়েছিলেন ততটুকুর মধ্যে তিনি স্বামীজিকে ঠিক চিনতে পেরেছিলেন। আর স্বামীজিও এই গুরু ভাইটিকে খুব ভালোবাসতেন। 1899 সালে যখন বেলুড় মঠের নতুন জমিতে মঠ বাড়ি উঠলো, মঠ সেখানে স্থাপিত হলো, সেখানে তখন মঠ বাড়ি, বাড়িঘর ইত্যাদির দায়িত্ব তিনি হরিপ্রসন্ন মহারাজের উপর দিয়েছিলেন। এবং 1934 সালে যে মন্দিরটি, ঠাকুরের যে শ্রী মন্দির গড়ে উঠলো, তৈরি হলো, তাতেও এটা হলো তার প্রধান এবং শ্রেষ্ঠ কীর্তি। এটার জন্যই বোধহয় ঠাকুর তাকে দাপরের সেই জাম্ববানের অংশে যার জন্ম, ঠাকুরের দাপর যুগে যিনি এসেছিলেন ঠাকুরের সঙ্গে, তাকে নিয়ে এসেছিলেন। স্বামীজির সঙ্গে কিরকম সম্পর্ক ছিল মহারাজের কথা প্রসঙ্গে বলছেন এলাহাবাদ মঠে অনেকদিন পরে সেটা বলছেন যে স্বামীজি বলতেন, আমি পেশনকে কিছু বলতে পারি না, ভালোবেসে স্বামীজি হরিপ্রসন্ন থেকে তাকে পেশন বলে রাখতেন। বলছেন যে কেন না, আমি ওর ভিতর সাক্ষাৎ ঠাকুরকে দেখতে পাই। শুনে আমি বললাম, এটা আশ্চর্য কি, তিনি তো সবার মধ্যেই আছেন, সর্বভূতেই তিনি আছেন, আপনার দৃষ্টিতে আপনি আমার মধ্যে ঠাকুরকে দেখতে পান, এটা আশ্চর্য কি? তাতে তিনি বললেন যে না পেশন, এ কথা ঠিক নয়, ঠাকুর তোমার আধারে একটু ভালোভাবে ভালো রকম আস্তানা গেড়েছেন। খুব জোর দিয়ে বলছেন আমি দেখতে পাচ্ছি তিনি খুব ভালো রকম আস্তানা গেড়ে বসে আছেন তোমার মধ্যে। তখন উনি বলছেন, মহারাজ পরে বলছেন, আমি বুঝি না বুঝি কিন্তু শুনে খুব আনন্দ হয়েছিল। স্বামীজিকে বিজ্ঞানানন্দ মহারাজ যেমন ভালোবাসতেন তেমন ভয়ও করতেন। স্বামীজির জীবৎকালে স্বামী বিজ্ঞানানন্দজি বলতেন যে এলাহাবাদ থেকে বেলুড় মঠে যখনই আসতাম তখনই স্বামীজি মঠে উপস্থিত আছেন কিনা দূর থেকে তা টের পেতাম। বলতেন যে স্বামীজি যদি বেলুড় মঠে থাকতেন তখন মঠটি আমার কাছে জ্যোতির্ময় বলে মনে হতো, অনেক দূর থেকেই সেটা বেশ বুঝতে পারতাম। আর তিনি মঠে না থাকলে মঠটি কেমন নিষ্প্রভ ঠেকত। একবার বলছেন যে মঠে যদি যখন উনি আসতেন এলাহাবাদ থেকে, 1900 সাল থেকেই তো উনি এলাহাবাদে আছেন, যখন মঠে এসে আসতেন মাঝে মাঝে আসলে উনি স্বামীজির পাশের ঘরে থাকতেন। একদিন মাঝরাতে উঠে দেখছেন যে স্বামীজির ঘর থেকে একটা আলো জ্যোতি আসছে। সেই কোথা থেকে আলোটা আসছে, সে উচ্চ আলোকছটার, অপার্থিব আলোকছটার উচ্চ সন্ধান করতে গিয়ে উনি স্বামীজির ঘরের সামনে এসে দাঁড়ালেন। দেখলেন স্বামীজি গভীর ধ্যানে মগ্ন, আর আলোক ওই অপার্থিব আলোকপুঞ্জ স্বামীজির দেহ থেকে বিচ্ছুরিত হচ্ছে। এই দর্শন হওয়ার পর থেকে মহারাজ খুব সাবধানে স্বামীজির ঘরের পাশ থেকে যখন হাঁটাচলা করতেন স্বামীজির ঘরের সামনে খুব পা টিপে টিপে হাঁটতেন, যাতে স্বামীজির ধ্যানের ব্যাঘাত না হয়। এবং পরবর্তীকালে স্বামীজি যখন স্থূল দেহে ছিলেন না তখনও কিন্তু সেই একই ব্যবহার তার মধ্যে দেখতে পাওয়া যেত। তিনি খুব সাবধানে হাঁটাচলা করতেন। বিজ্ঞান মহারাজের সঙ্গে স্বামীজির সকল গুরু ভাতারে তার খুব ভালো সম্পর্ক ছিল, তবে সবাই তাকে খুব ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। কিন্তু রাজা মহারাজের সঙ্গে সম্পর্কটা ছিল তার অন্যরকম। রাজা মহারাজের সঙ্গে আলমবাজার মঠ থেকেই তার যোগাযোগ।
তো স্মৃতিচারণা করতে গিয়ে মহারাজ বলছেন যে কিরকম দৃষ্টিতে মহারাজকে দেখতেন, রাজা মহারাজ বিজ্ঞান মহারাজকে দেখতেন, সেই কথা হিসেবে স্বামী প্রভবানন্দজি বলছেন যে একদিন উনি তার ব্রহ্মচর্য হয়ে যাওয়ার পর স্বামী প্রভবানন্দ বলছেন, রাজা মহারাজ বলছেন তুমি কিছুদিন এলাহাবাদে গিয়ে থাকো। কেন না, আমার ইচ্ছা তুমি কিছুদিন বিজ্ঞান স্বামীর কাছে গিয়ে থাকো, কারণ একটা বড় গাছের ছায়া কিছুদিন থাকা ভালো, একটা বড় গাছের ছায়ায় কিছুদিন থাকা ভালো। রাজা মহারাজ তার শিষ্যকে বলছেন কোন দৃষ্টিতে বিজ্ঞান মহারাজকে তিনি দেখতেন। আরো তিনি বলতেন যে বিজ্ঞানানন্দ গুপ্ত ব্রহ্মজ্ঞানী, যখনই মঠে বিজ্ঞান স্বামী আসতেন তখনই ভক্তদের বলতেন যাও যাও ওর কাছে যাও, ও গুপ্ত যোগী, ও অনেক, ওর ভিতরে অনেক কিছু আছে। কারণ মহারাজ বেশি কথা বলতে পছন্দ করতেন না, একটু অন্তর্মুখী ছিলেন বলে ভক্তরা খুব বেশি তার কাছে গিয়ে ঘেঁচতে সাহস পেত না। তাই মহারাজ জোর করে ভক্তদের তার কাছে পাঠাতেন। রাজা মহারাজ আরো বলতেন রামকৃষ্ণানন্দের পর বিজ্ঞান স্বামী হলেন শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত। বলতেন পেশনের ভক্তি শশী মহারাজের পরেই। স্বামী বিজ্ঞানানন্দজি 1900 খ্রিস্টাব্দে বেলুর মঠ থেকে বেরিয়ে বহু তীর্থ ভ্রমণ করে শেষে এলাহাবাদে শ্রীরামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তো 1900 খ্রিস্টাব্দে না, অনেক পরে। তবে তিনি প্রথমে এলাহাবাদে ব্রহ্মবাদী ক্লাবে অনেক দিন সাধন ভজন করে তারপর আশ্রম মুঠিগঞ্জে রামকৃষ্ণ আশ্রম গঠন করেছিলেন। তবে আর বাকি জীবনটা প্রায় বেশিরভাগ সময় তিনি সেখানেই কাটিয়েছিলেন। 1934 সালে মহাপুরুষ মহারাজের মহাপ্রয়াণের পর তিনি মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট হন। 1937 সালে স্বামী অখণ্ডানন্দজি যখন শরীর চলে যায় তখন মহারাজ প্রেসিডেন্ট হন। এই সময় তিনি বিভিন্ন স্থান পরিভ্রমণ করে বহু ভক্তকে দীক্ষা দিয়ে তাদের জীবন সার্থক করেছিলেন। ঠাকুর যদিও তাকে বলেছিলেন যে দেখ, মেয়ে মানুষের কাছ থেকে সাবধানে থাকবে, তারা যত ভক্তই হোক, মেয়ে মানুষ শোনার বলছেন এত ভক্ত যতই হোক মাটিতে পড়ে গড়াগড়ি দিলেও সেদিকে ফিরে তাকাননি। ঠাকুরের এই কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন। যদিও তার নারী জাতির প্রতি কোনো বিদ্বেষ ছিল না, কিন্তু ঠাকুরের কথা হিসাবে তিনি এটাকে মান দিতেন। সেই জন্য আমরা দেখি তার আশ্রমে, এলাহাবাদ আশ্রমে কোনো মহিলা কখনো থাকতে পারতেন না। তার একবার সহোদরা, তার বোন এসেছেন এলাহাবাদে তীর্থ দর্শনে, কিন্তু তাকে থাকতে দিলেন না, পাশের ধর্মশালায় তাকে থাকতে হলো। এ প্রসঙ্গে অনেক মজার কথাও আছে। তো বলা হতো যে বিজ্ঞান স্বামীর আশ্রমে মহিলা মাছি পর্যন্ত প্রবেশ করতে পারে না, কিন্তু যখন উনি দীক্ষা দিতে শুরু করলেন তখন কিন্তু নারী পুরুষ ভেদ করলেন না, সবাইকেই এই মহামন্ত্র দান করে তাদের জীবন সার্থক করলেন, তাদের কৃতকৃতার্থ করলেন। কারণ তিনি তো ঠাকুরের কথা শুধু পালন করছেন, নারীদের প্রতি আলাদা কোনো বিদ্বেষ ছিল না। ঠাকুর বলেছেন বলেই তিনি মহিলাদের থেকে একটু সম্ভ্রম রক্ষা করতেন। মহারাজ, আমরা জানি যে আমরা যে বেলুর মঠের ঠাকুরের মন্দিরে গিয়ে ঠাকুরকে দর্শন করে নিজেদের জীবন ধন্য করি, সেই মন্দিরটি তাঁরই নির্দেশে, তাঁরই তৈরি করা, তিনি তৈরি করেছিলেন এবং তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 1897 খ্রিস্টাব্দের শেষ ভাগে স্বামীজির সঙ্গে বিজ্ঞান মহারাজ যখন উত্তর পশ্চিম ভারতে ভ্রমণ করছিলেন, স্বামীজি প্রথমে একাই গিয়েছিলেন, তারপর তাকে ডেকে নিয়েছিলেন।
তখন তারা কি করতেন, উভয়ই ওই অঞ্চলের মন্দিরের স্থাপত্য ভাস্কর্য সেগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন, আর দুজনে মিলে আলোচনা করতেন ভাবিকালে ঠাকুরের মন্দির কিরকম হবে সেই নিয়ে সেরকম আলোচনা করতেন। তারপর তারা ভ্রমণ শেষ করে বেলুর মঠে ফিরে এসেছেন। স্বামীজি একদিন নীলাম্বর বাবুর বাগানের গঙ্গার তীরে ভ্রমণ করছেন, তো বিজ্ঞান স্বামীকে ডেকে পাঠিয়ে ঠাকুরের মন্দির কোথায় কিভাবে হবে সে বিষয়ে সবিস্তারে বলতে লাগলেন। আর বর্ণনা শেষে তাকে বললেন, তুমি ঠাকুরের মন্দিরের নকশা তৈরি করো। তো সেই কথা অনুযায়ী বিজ্ঞান স্বামী 3খানা নকশা তৈরি করলেন। একটি মহারাজের স্বামীর খুব পছন্দ হলো। তো সেই নকশা দেখে মহারাজ বলেছিলেন, এই মন্দির তৈরি করতে তো অনেক টাকা লাগবে, সে কোথায় টাকা? তো তখন স্বামীজি উত্তর দিয়েছিলেন যে এই মন্দির তৈরি হবে, কিন্তু তখন আমি থাকবো না, তবে আমি ওপর থেকে দেখব। কোথা থেকে টাকা এসে গিয়েছিল, স্বামীজির ইচ্ছাতে, স্বামীজির কৃপায় টাকা এসেও গেল, আর মন্দির তৈরি হলো। এটাই বিজ্ঞান মহারাজের সবশেষ কাজ। তার আগে রাজা মহারাজের নির্দেশে স্বামীজি স্মৃতি মন্দির, মায়ের মন্দির এ সমস্ত তৈরি করেছিলেন। স্বামীজির প্রতিটা আদেশ তার কাছে সে যেমনই হোক না কেন শিরোধার্য ছিল। সে পোস্তা তৈরি করার সময় স্বামীজির পাঠানো শরবতের গ্লাসের এক বিন্দু শরবত সেটাও পান করাও যেমন তার কাছে শিরোধার্য ছিল, ঠাকুরের মন্দির তৈরি করার আদেশও শিরোধার্য ছিল। সেটা তিনি আদেশ পালন করতে সক্ষম হয়েছিলেন ঠাকুরেরই কৃপায়। 1838 সালে 10ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন বেলুর মঠ যে মন্দির, সেই মন্দিরে আত্মারামকে প্রতিষ্ঠা করে বিজ্ঞান মহারাজ স্বামীজির যে আদেশ সেটা পালন করলেন এবং বলেছিলেন পরে যে স্বামীজি যে বলেছিলেন উপর থেকে দেখবে, তা আমি দেখলাম, তা তিনি দেখেছেন। এই মন্দির প্রতিষ্ঠার পর তিনি এলাহাবাদে ফিরে যান। তারপর মাত্র একবার সে বছরই ঠাকুরের তিথি পুজোয় এসেছিলেন, আর কলকাতায় আসেননি। 1838 খ্রিস্টাব্দে 25শে এপ্রিল মহাসমাধিতে দেহত্যাগ করেছিলেন, এই স্থূল দেহত্যাগ করেছিলেন। আমরা মহারাজের জীবনে দেখি তিনি অনুভূতি সম্পন্ন মহাপুরুষ। বহু দেবদেবীর তিনি দর্শন লাভ করেছিলেন। তিনি যখন যেখানে সাধন করেছেন সেখানে সেই সাধনা স্থলে সেই দেব অথবা দেবী তাকে দর্শন দিয়েছেন। তিনি প্রয়াগে যখন ছিলেন ত্রিবেণী মা কৃপা করেছিলেন। কাশীধামে বিশ্বনাথজিকে দর্শন করতে পেরেছিলেন, সক্ষম হয়েছিলেন। বিশ্বনাথজি স্বয়ং এসে তাকে দর্শন দিয়েছিলেন। যখন বার্মায় গেছেন, পেগু শহরে বুদ্ধমূর্তি দর্শন করেছেন এবং এত জীবন্ত সেই বুদ্ধমূর্তি দর্শন করেছিলেন যে তারপরে আর অন্য কোনো মন্দিরে তার যেতে ইচ্ছা হয়নি, তিনি যাননি। সাহিত্য বুদ্ধমূর্তি একদম দেখলেন জীবন্ত। তার এইরকম দর্শন সর্বদাই হতো। সেজন্য রাজা মহারাজের সঙ্গে তার খুব মিল ছিল। উনি ওনারও মহারাজেরও যেমন অহরহ দেবদেবীর দর্শন হতো, বিজ্ঞান মহারাজেরও তেমন হতো। সেই জন্য উভয় খুবই একে অপরকে খুব বুঝতে পারতেন। একবার কালীঘাটে এসেছেন মা কালীকে দর্শন করবেন বলে। সেই দর্শন প্রসঙ্গে উনি বলেছিলেন যে আমায় পান্ডারা মন্দিরের ভিতর নিয়ে গেল, খুব ভালো করে দর্শন স্পর্শন করলাম। তারপরে যখন মাকে প্রদক্ষিণ করছি, মা কৃপা করে দর্শন দিলেন। যেখানে উনি যাচ্ছেন কৃপা করে সেই তীর্থের দেবী তাকে দর্শন দিচ্ছেন। বলছেন দর্শন দেওয়ার পরেই কুলকুণ্ডলিনী শক্তি সরসর করে উঠে সহস্রার একেবারে আলোকিত করে দিল। আমরা মহারাজের
এই দিব্য জীবন যে এত জীবনের আলোচনা করে করে কখনো শেষ করে উঠতে পারা যায় না, তাও একটু এক জায়গায় থামতে হয়। সেই ক্ষেত্রে আমরা একটা মহারাজের একটি ছোট ঠাকুরের প্রসঙ্গে একটি আলোচনা, মহারাজের করা আলোচনা, সেটা বলে আমরা মহারাজের দিব্য জীবন আলোচনা করা শেষ করবো আমরা। মহারাজ একদিন বলছে যে ঠাকুর আমায় তার নিজের ফটো দেখিয়ে বলেছিলেন, দেখ এর ভিতরে আমি আছি, একে ধ্যান করবি। আমিও সঙ্গে সঙ্গে স্বীকার করলাম, হ্যাঁ ধ্যান করবো। বলছেন তিনি, এরপর বলছেন, এই ছবিতেই সব আছে, তোমরাও ধীরে ধীরে দেখবে, ঠাকুর সব দেখাবেন, বোঝাবেন। ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ গুপ্ত ব্রহ্মজ্ঞানী সন্তান শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের শ্রীচরণে আমরা প্রার্থনা জানাই, তাঁর কৃপায় আমাদের যেন সকলে শ্রী শ্রী মা ঠাকুর ও স্বামীজির প্রতি ভক্তি হয়, শ্রদ্ধা হয়, তাঁদের কৃপায় আমরা যেন জীবন সার্থক করতে পারি। তাঁর শ্রীচরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম। ওম নির্মিতম সুন্দরম येन রামকৃষ্ণস্য মন্দিরম কর্মবীরমহং বন্দে বিজ্ঞানানন্দ স্বামিনঃ।